আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ একটি ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে। বাংলাদেশকে এই অবস্থা থেকে উদ্ধার আমাদেরকে করতেই হবে। সজীব ওয়াজেদ জয়ের ভাষণটি শুনলাম। সজীব ওয়াজেদ জয়ের ভাষণে সে যেই কথাগুলো বলেছে, সেগুলোর ৯০% সাথে আমি একমত। এবং এই ভাষণগুলোতে যে বিষয়গুলো এসছে, তার ভিতরে চুম্বক বিষয়গুলো হচ্ছে, যা আমি বারবার বলে এসছি, যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কোনো দোষ করে থাকলে, এবং অনেক ভুল তারা করেছেন অনেকেই, শীর্ষ নেতারা। কিন্তু তার সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার তো তাদের আছে। আপনি সুষ্ঠু বিচার না করে ক্যাঙ্গারু আদালত করে কোন সরকার, অবৈধ সরকার, তার বিচার প্রক্রিয়াকে মানুষের উপরে চাপিয়ে দিবে, তা মেনে নেওয়া যায় না। বর্তমান সরকার অনেক ভুল করেছে। বর্তমান সরকার বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে। উচিত ছিল একটি বিপ্লবী সরকার গঠন করা, সেটাও হয়তো মেনে নেওয়া যেত। কিন্তু বর্তমান সরকার না সাংবিধানিক, না বিপ্লবী সরকার। এই সরকারের আইনি কোনো ভিত্তি আমি অন্তত খুঁজে পাইনি এখন পর্যন্ত। এবং আইনের মিথ্যা অনুবাদ এবং বিকৃত অনুবাদ করে রাজনৈতিক বিভিন্ন কর্মীদেরকে বিচারক এবং প্রসিকিউটর বানিয়ে ক্যাঙ্গারু আদালত তৈরি করা, প্রতিষ্ঠা করা, এবং সেই আদালতে বিচার করলে সেই বিচার তো মেনে নেওয়া যায় না। আমি আমার চরম শত্রুও ন্যায় বিচার চাক, আমি তা বাংলাদেশের নাগরিক হিসাবে দাবি করব। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রথম থেকে জুডিশিয়াল পারসিকিউশন শিকার হচ্ছে। যদি যারা বর্তমানে ক্ষমতায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আছে তারা মনে করে যে আওয়ামী লীগ শাসন আমলে আইনের অপপ্রয়োগ বা কালো আইনের দ্বারা মানুষের উপর নিপীড়ন চালানো হয়েছে, তাহলে আমার প্রশ্ন, তার চাইতেও কি শতগুণ ভয়ঙ্করভাবে বর্তমানে বিচারিক প্রক্রিয়া চলছে না? আপনারা জানেন যে আমি সোচ্চার হয়েছিলাম সাথে সাথে শেখ হাসিনা সরকার পতনের পরেই, যখন আসিফ নজরুল আইন নিয়ে এলো যে পুলিশ হত্যার বিচার চলবে না। আমি তখনই বলেছিলাম যে একতরফা ইনভেস্টিগেশন করে পুলিশ হত্যার বিচার না করে শেখ হাসিনা, আওয়ামী লীগ কারো বিচার হয় কিভাবে? কারণ পুলিশ হত্যার বিচার হলে বেরিয়ে আসবে আন্দোলনের সাথে বা আন্দোলনকারীদের সাথে সাধারণ জনগণের পাশাপাশি সন্ত্রাসীরা আমাদেরকে বোকা বানিয়েছিল কিনা। দেখেন, আমি বলেছি বারবার, শেখ হাসিনা সরকার অনেক বিফলতা আছে, এবং সেই বিফলতার মাসুল আওয়ামী লীগ দিয়েছে। আওয়ামী লীগের রেপুটেশনের অনেক ক্ষতি হয়েছে। কিন্তু তার চাইতেও 10 গুণ নাশকতা, স্বৈরাচারিতা, ফ্যাসিজম, দুর্নীতি চালিয়ে যাচ্ছে ইউনূস সরকার। তাহলে এই ইউনূস সরকার, আমি বলেছিলাম একটি সুষ্ঠু নির্বাচন হওয়া প্রয়োজন, এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিউট্রাল সরকার প্রয়োজন। কিন্তু বর্তমান সরকার তো জামাত এনসিপি নির্ভর সরকার, এবং এই সরকারের সাথে এখন বিএনপিও আসলে দূরত্ব নেওয়া শুরু করেছে। তাহলে এই সরকার তো সকল নৈতিকতা, আইনি অধিকার সব হারিয়ে ফেলেছে। এই সরকার তো সংবিধানের সরকারও না। তাহলে এই সরকার কেন গদিতে বসে থাকবে? স্বাধীনতা সংগ্রাম করেই টিকিয়ে রাখতে হয়। বাংলাদেশে গণতন্ত্র থাকতে হবে, বাংলাদেশে সেকুলারিজম থাকতে হবে। সেকুলারিজম মানে ধর্মহীনতা নয়। আমাদের ৭১-এর প্রতি শ্রদ্ধা বোধ থাকতে হবে। ৭১-এর প্রতি শ্রদ্ধা বোধ ওদের নষ্ট করার মূল টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে ধ্বংস করা। কোন নেতা নেত্রীর জন্য দল শেষ হতে পারে না, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চাইতে দেশ বড়। তাই যারা বিএনপি করেন, আপনাদের উচিত হবে বলা, আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে, অধিকার দিতে হবে, অধিকার না দিলে অধিকার আদায় করা হবে। কারণ আওয়ামী লীগ যত দোষী করুক, আমাদের স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল। আওয়ামী লীগকে নিঃশেষ হতে দেওয়া যাবে না। আমি একজন বিএনপির সমর্থক হয়েও বলছি, আমি একজন শহীদ জিয়ার ভক্ত হয়ে বলছি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারে বিশ্বাস করি। যেই দল ১৯৭১-এর জন্য এখনো ক্ষমা চায়নি, যেই দল গোলাম আজম মতিউর রহমান নিজামীকে হিরো বানায়, গোলাম আজমের ছেলে মতিউর রহমান নিজামীর মেয়ের জামাইকে নিয়ে যারা প্রেস কনফারেন্স করে,
যারা এখনো ৭১-এর জন্য লজ্জাবোধ করে না, ধর্মনিরপেক্ষতাকে হত্যা করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়, সেই দল বাংলাদেশে আস্ফালন ঘটাবে এবং ক্ষমতা গ্রহণের চেষ্টা করবে। যখন স্বাধীনতার পক্ষের দল ইলেকশন করতে পারবে না, তা মেনে নেওয়া যায় না। বিএনপি নির্বাচনে আসেনি এক কথা, আর নির্বাচনে না আসতে দেয়া আরেক কথা। নির্বাচনে না আসতে দেওয়াকে মেনে নেওয়া যাবে না। তবে আজ ঢাকায় জায়গায় জায়গায় ককটেল ফুটছে, গন্ডগোল হচ্ছে, কিন্তু সাবধান থাকতে হবে যে যারা জঙ্গি, তারা কি এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দোষ চাপাতে চাইছে কিনা প্রমাণ করতে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল, এই বিষয়ে তো সাবধান থাকতে হবে। কারণ ২৪-এ যারা আন্দোলন করেছিল তারা শুধু সাধারণ মানুষ ছিল, সাধারণ মানুষ ছিল অনেক, কিন্তু তাদের কোনো ব্যাকগ্রাউন্ড কি চেক করা হয়েছে? যারা বলেছে আমরা তো জঙ্গি আচরণ দেখেছি, একজন গুলি খেয়েছে আরেকজন পাশে দাঁড়িয়েছিল, এগুলো নর্মাল আচরণ নয়। আমরা জয় বাংলা বললে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হয়ে যাই না, জয়ের কথা বললে আওয়ামী লীগ হয়ে যায় না। আমাদের সাধারণ বাংলাদেশিরা জয় বাংলা বলবো, বঙ্গবন্ধুকে ভালোবাসবো, জিয়াকে সম্মান করবো। এই করতে হলে আমাদের কোনো দলীয় ট্যাগ লাগানোর প্রয়োজন নাই। বাংলাদেশের বর্তমানে সরকার, ইউনূস সরকার, আমাদের সকল অধিকার হরণ করেছে, আমাদের ইতিহাস মুছে দিতে চাইছে। ৩২ নম্বর আমাদের তীর্থভূমি, বলতে লজ্জা পাবো কেন? ৩২ নম্বর সাথে আমাদের ইতিহাস জড়িত। হ্যাঁ, আমাদের পুণ্যভূমি ৩২ নম্বর। আর যারা যে সকল কুলাঙ্গারা বঙ্গবন্ধুকে ঘৃণা করে, তাদের কাছে আমার প্রশ্ন, ইজিপ্টের ওরাও তো তাদের পুরো কীর্তি সব ভেঙে ফেলেনি। তুমি পছন্দ করো বা দ্বিমত করো, দেশের ঐতিহাসিক স্থানগুলোকে ঘুরিয়ে দেওয়া যায়? এগুলোকে আমাদের ইতিহাসের অংশ নয়? তোমরা কোন অজুহাতে সরকারে থাকবে? তোমরা একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দিয়েছ, তোমরা লুটতরাজ করেছ, চরম করাপশন করেছ, জাতিসংঘে বাংলাদেশকে নিয়ে তামাশা করেছ, জাতিসংঘের আইন ভঙ্গ করে তোমরা যাকে তাকে নিয়ে বাংলাদেশের জাতিসংঘের বেঞ্চকে কলঙ্কিত করেছ, যারা জাতিসংঘে আমাদের রিপ্রেজেন্টেটিভ ছিল না। দেশের থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস বিভিন্ন রকম অজুহাতে বিদেশে নিজের গ্রামীণ এর লবি করে বেড়াচ্ছেন, দেশের কাজ করছেন এই অজুহাতে, মিথ্যা অজুহাতে। নিজের গ্রামীণের ফয়দা নিয়েছেন শত শত কোটি টাকা। কোন অজুহাতে বর্তমান সরকার আমাদের নির্বাচন অনুষ্ঠিত করবে? এই সরকার তো নিরপেক্ষ নয়। আওয়ামী লীগ এর বিরুদ্ধে বিএনপির সবচেয়ে বড় যে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করে না, নিউট্রাল নির্বাচন অনুষ্ঠিত করে না। ভালো কথা, বর্তমান সরকারকে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার মতো ক্ষমতা রাখে, ইচ্ছা রাখে? আমি তো বলেছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, মনে হচ্ছে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? এই সরকার কি সুষ্ঠু নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা রাখে? মোটেই না, মোটেই না। সুষ্ঠু বিচার প্রক্রিয়ার কোন রকম ফ্যাসিলিটেট কি বর্তমান সরকার করে দিয়েছে? না, না। যারা যে সকল বিচারক, যে সকল আইনজীবীরা আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মীদেরকে আইনি সহায়তা দিতে চায়, তাদেরকে কেন হ্যারাস করা হচ্ছে? কেন? এই মাত্র কয়েকদিন আগেও তো মেহেদী হাসানের সাথে ইন্টারভিউতে ডক্টর ইউনূস বলেছিলেন যে আওয়ামী লীগ নাকি শক্তিমত্তা থাকলে দেখাতো। তাহলে কি আওয়ামী লীগের কর্মীরা শক্তিমত্তা দেখাবে? আওয়ামী লীগের নেতা কর্মীরা শক্তিমত্তা যদি দেখাতে চায়, বাংলাদেশ কিন্তু যুদ্ধক্ষেত্রে, রণক্ষেত্রে পরিণত হবে। সেটা কি ভালো হবে? আপনাদেরকে সর্বশেষে বলছি, সাবধান থাকুন। জঙ্গিরা, যাদেরকে ইউনূস সরকার ছেড়ে দিয়েছে, সেই জঙ্গিরা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দোষ চাপাতে পারে। সাবধান থাকবেন। বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতেই হবে, স্বাধীনতার শত্রুদের পরাভূত করতেই হবে। ইউনূসের মুসিবতটা হলো, উনি যখন বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করলেন তখন ওনার মাথার উপরে তিনি দণ্ডিত মানুষ, এবং দেশের সাম্রাজ্য প্রসারের আগেই, দেশের সাম্রাজ্য প্রসারে হাত দেওয়ার আগেই তিনি তার সাম্রাজ্য থেকে তার গায়ের ময়লা ঝেড়ে ফেলতে চাইলেন। তার শত শত কোটি টাকার গভর্নমেন্ট ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ, তারপর
তার সাজা মওকুফ, নানান বিষয়, মামলা টামলাগুলো সব ডিসমিস করা, এগুলো করে তাকে ক্ষমতা নিতে হলো দেশের কোনো কাজ করা ছাড়া। এবং এরপরে মানুষ আশা করেছিল ঠিক আছে, তিনি গঙ্গা স্নান মতন একটা কিছু হওয়ার পরে পুত পবিত্র হয়ে তো বসেছেন আমাদের পবিত্র আসনে, এবার হয়তো দেশের সাম্রাজ্য প্রসারে মনোযোগ দিবেন। না, তিনি মনোযোগ দিলেন তার গ্রামীণ সাম্রাজ্য প্রসারে। ওরকম ভাবে সম্প্রসারণ করা যায় এবং গ্রামীণ নামটা ডক্টর ইউনূসের পরিপূরক হয়ে তার শত্রুপক্ষের কাছে ডক্টর ইউনূসকে বধ করা কৌশলে রাজনীতির জায়গায় ওই গ্রামীণকেও বোধ করা, এটা তার প্রতিপক্ষের কাছে একটা মানে টার্গেটের বিষয় হয়ে উঠলো। এবং সেই টার্গেটের ফলস্বরূপ কিনা এখন দেশে এখন এগুলো কে করছে, কারা করছে, বাংলাদেশের মানুষ অনেক কিছু অনেকে ধারণা করেন। তবে রাজনীতির ভেতরে তো রাজনীতির খেলা আছে, দেখেন না, মানে বিএনপির পক্ষ থেকে বিএনপির আপনার স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কি বলছেন, তিনি আমি যখন যেদিন কথা বলছি 11 অক্টোবর 2025 প্রায় সন্ধ্যা নাগাদ বিকেল বেলায়, তখন তিনি বলছেন সন্ত্রাসী কর্মকাণ্ড শুধু আওয়ামী লীগ কেন, যে কেউ করতে পারে। এবং সোশ্যাল মিডিয়ায় নানা আলাপ যে আওয়ামী লীগ এখন সন্ত্রাসী কর্মকাণ্ড করে তার ফায়দাটা কি। যাক, সে ধরে নিতে হবে বাংলাদেশে আমরা তো এটা জাহির করতে পারি না যে আওয়ামী লীগও কোনোদিন এই জগার ডিব্বা ধরে দেখেনি। আওয়ামী লীগের লোকজন তার সেই একেবারে সতীসাধ্য মানুষ না, সেই জায়গা থেকে সবার ডাউট আছে। কিন্তু কোথায় যেন একটা কিন্তু ভাবে এত কিভাবে করছে আওয়ামী লীগ এত ধরার পরে। আচ্ছা, আমরা ছিলাম ডক্টর ইউনূসের সাম্রাজ্য নিয়ে, এবং এই সাম্রাজ্যে কিসের আসর পড়েছে ডক্টর ইউনূস নিজেই বোঝার কথা। তার বলে না যে পাপ মনে মনে কামড়ায়, তাকে প্রশ্ন করে ডক্টর ইউনূসকে প্রশ্ন করলে হয়তো উত্তর পাওয়া যাবে যে কেন হঠাৎ করে ওই নানান জায়গায় জর্দার ডিব্বা ফাটার খবরের পাশাপাশি আপনার গ্রামীণ ব্যাংকের খবর, মানিকগঞ্জে গ্রামীণ ব্যাংকের অফিসে রাতের বেলায় কারা যেন আগুন দিল। তার গ্রামীণের সেন্ট্রাল অফিস যেটা মিরপুরে গ্রামীণের অফিস, সেইখানে দুইবার এক রাতে মোটরসাইকেল দিয়ে এসে ওই জর্দার ডিব্বা ফাটিয়ে চলে গেল। এবারে খবরটা আরো ডেঞ্জারাস, সব পত্র থেকে প্রায় লিড করেছে অনলাইন ভার্সনে। ব্রাহ্মণবাড়িয়া গভীর রাতে পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ। এখন উনি গ্রামীণকে সিকিউর করেছেন তার ক্ষমতা আমলে। যদি ক্ষমতা কতদিনের, এমনিতেই তো এটা একটা টেম্পোরারি সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন। কারণ অন্তর্বর্তী বলতে আমরা যদি 5 বছর 10 বছর বুঝি তো পৃথিবীতে খণ্ডকালীন স্বল্পকালীন এই শব্দের সংজ্ঞাই তো পাল্টে যায়। কি হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গতকাল মঙ্গলবার দিবাগত রাত। তবে ভল্টের টাকার লুট ও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। গ্রামীণ ব্যাংকে প্রচুর টাকা থাকে, সুদের ব্যবসা, সুদের ক্যাশ টাকা থাকে, সেটা আপনারা সবাই জানেন, সেগুলো অক্ষত আছে। এটা একটা শুভ খবর, ভালো খবর। ডক্টর ইউনূস সাহেব নিশ্চয়ই এতে করে একটু মানে বিপদেও একটু সন্তুষ্টি পাইতে পারেন যে আচ্ছা জান গেছে চোখটা তো বেঁচে গেছে, এরকম আর কি। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বিজয়নগর উপজেলার চান্দুরায় এই গ্রামীণ ব্যাংকের শাখার অবস্থান। ব্যাংকের পেছনে ডরমিটরিতে ব্যবস্থাপক সহ কয়েকজন কর্মচারী থাকেন। গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখার ব্যবস্থাপক কলিমুদ্দিন তিনি বলছেন যে মঙ্গলবার রাত 2:05 দিকে বাইরে থেকে জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়। নিরাপত্তা প্রহরী বিষয়টা বুঝতে পেরে আমাদের জানান, ব্যাংকের ভেতরে গিয়ে আগুন জ্বলতে দেখি আগুনের গুরুত্বপূর্ণ নথি, শীট, গ্রাহকদের পাস কার্ড, আসবাব, জানালার কাপড় পুড়ে গেছে। স্থানীয় মানুষের সঙ্গে নিয়ে আগুন নেভাই, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আসে। ব্যাংকের পেছনে রান্নাঘরের পাশে একটি চেয়ার রাখা ছিল, ধারণা করছে ওই চেয়ারের মাধ্যমে দুর্বৃত্তরা এসে কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মানে আমি জানি না সিধেল চোট ভাড়া করেছে কিনা। এই ঘটনায় থানায় জিডি করেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক, সব কর্মকর্তা কর্মচারী কাজ করছে, তিনি সহ কয়েকজন ব্যাংকের পেছনে ডরমিটরিতে থাকেন, তাই দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। আচ্ছা, ভালো খবর। তবে আমার কাছে একটু খটকা আছে যে আগুনে নথিপত্র, শীট, গ্রাহকদের পাস কার্ড, আসবাব, জানালার কাপড় পুড়ে গেছে। এগুলো আবার গ্রাহকদের কাছ থেকে কোনো কারণে বাড়তি সার্ভিস চার্জ, সুদের সার্ভিস চার্জ চেয়ে আবার গ্রামীণ এগুলা হাসি নিজেরটা মানে গ্রাহকদের উপরে চালাবে না তো, তাদের কাছ থেকে নেয় কিনা, গ্রামীণের যে ক্যারেক্টার সম্পর্কে আমরা শুনি জানি আর কি। বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম তিনি বলছেন ব্যাংকে আগুনে গুরুত্বপূর্ণ নথি, ঋণের কাগজপত্র পুড়ে গেছে। ঘটনাস্থলে কয়েল জ্বলছিল, কিভাবে আগুন লেগেছে তা এখনো বলা যাচ্ছে না, পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলে কয়েল জ্বলছিল, ওসি সাহেব বলছেন, কোচি সাহেব এইটা বলে কি মিন করছেন? কয়েল ওই রুমে কি কেউ থাকতো? মানে মশা তাড়ানোর জন্য কয়েল জ্বলছিল, তাহলে তো ব্যাপারটা এরকম হয়। ওই আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন যে শুধু এই কেন, মানে আওয়ামী লীগ কেন আগুন লাগাবে, আরো তো অন্যান্যরা লাগায়। আবার গ্রামীণের ভেতরে কোনো কাহিনী টাহিনী নাই তো, মানে কয়েল জ্বলছিল ওসি সাহেব যেহেতু বলছেন। যাক, ডক্টর ইউনূস সাহেবের এই সাম্রাজ্য সবাই চেনে, সবাই জানে বাংলাদেশে। ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক পরিপূরক, এই বেচেই তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। ফলে আগামী দিনে যতদিন যাবে, উনি যদি এখন যে বিপ্লবী সরকারের জন্য তার প্রতি চাপ, তিনি নির্বাচন দিবেন না আরো আমৃত্যু 2-4-5 বছর অন্য কোনো ফরম্যাটে দেশ রসাতলে যাক, জাহান নামে যাক, থেকেই যাওয়ার চেষ্টা করবেন। এইসব দেখে অন্তত তার গ্রামীণ সাম্রাজ্য, যেটার স্বপ্নে বিভোর হয়ে তিনি জীবন কাটিয়ে শেষ সময়ে এসে বাংলাদেশের মানুষের উপর দিয়েও দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের, আর ফুলে ফেপে বাড়িয়েছেন গ্রামীণ সাম্রাজ্যের পরিধি। তো সেদিক থেকে অন্য কিছু হতে পারে। অবৈধভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে সরকার। আর আওয়ামী লীগ গত 16 মাস যাবৎ নিষিদ্ধ অবস্থায়, 16 মাস নয়, এই বছরের মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এই নিষিদ্ধ থাকবার পরেও আওয়ামী লীগ জেগে উঠেছে, জোরালোভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং আগামীকাল 13 নভেম্বর
ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এই কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। অন্যদিকে আওয়ামী লীগ নেতারাও জোরালোভাবে জোর দিয়ে দাবি করছেন যে পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন। এর আগে গত কয়েকদিনে ঢাকা সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার বাহিনী। পুলিশ বলছে এই ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে। আসলে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ এগুলো কি আওয়ামী লীগ করছে কিনা সে ব্যাপারে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে প্রশ্ন রাখতে চাই যে আওয়ামী লীগের আমরা এই যে এতদিন যাবত যে মিছিল হচ্ছে, বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে, কর্মসূচি হচ্ছে, কোথাও এখন পর্যন্ত জ্বালিয়ে দেওয়ার কর্মসূচি কিন্তু দেখেনি। এই জ্বালাও পোড়া আমরা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখনই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাস করে কুখ্যাত স্বীকৃতি অর্জন করেছে। আজকে যে বিএনপি জামাত কিংবা কোনো থার্ড পার্টি জঙ্গি সংগঠন ককটেল বিস্ফোরণ করে কিংবা বাসে আগুন দিয়ে আতঙ্ক তৈরি করছে না, এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আমি প্রশ্ন রেখেছিলাম যে পুলিশ ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের লকডাউন থামিয়ে দেবে, আসলে কি পারবে? সত্যিকার অর্থে পুলিশের অবস্থা যদি দেখেন, পুলিশ কিন্তু প্রচন্ড দুর্বল একটা ভিত্তির মধ্যে দাঁড়িয়ে গেছে গত 16 মাসে। গত 5 অগাস্ট সময়কালে পুলিশের উপর বর্বরোচিত হামলা করে পুলিশ মেরে ফেলানো হয়েছে। তারপর থেকে পুলিশের মনোবলটা ভেঙে ফেলানো হয়েছে এবং পুলিশের এই মনোবল আর চাঙ্গা হয়নি। এই চাঙ্গা করবার যে দায়িত্ব, যে নেতৃত্ব, নেতা, পুলিশের সেই নেতা নেই। এই মুহূর্তে আপনি যদি পুলিশের মধ্যে দেখেন যে একদম টপ থেকে আইজিপি থেকে শুরু করে বিভিন্ন ইউনিট প্রধান, বিভিন্ন রেঞ্জ ডিআইজি কিংবা মেট্রোপলিটন পুলিশ প্রধান ইত্যাদি, তারা কিন্তু অপেশাদার, অনভিজ্ঞ। তারা একটা পর্যায়ে আছে না যে একটা পর্যায়ে দায়িত্ব পালন করে এখানে গেলাম। এই মুহূর্তে এমন ইউনিট প্রধানও আছেন যিনি একটা জেলাও চালাননি, তাকে দেওয়া হয়েছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কিংবা রেঞ্জ প্রধান, রেঞ্জ ডিআইজি দায়িত্ব দেওয়া হয়েছে। অনভিজ্ঞতার কারণে নানা রকম বিকৃতি ঘটনা ঘটছে, বিকৃতি কথাবার্তা বেরিয়ে আসছে। এই যে আপনারা দেখলেন যে গতকালকে সিএমপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাইরেক্ট ব্রাশ ফায়ার করবার হুমকি দিয়েছেন। এটি কি কোনো পেশা সুলভ কথাবার্তা, পেশাদার আচরণ? আচরণ নয়। শীর্ষ নেতৃত্ব আসলে অনভিজ্ঞ এবং অপেশাদার। এই অনভিজ্ঞ অপেশাদার নেতা দিয়ে পুলিশকে একটা কন্ট্রোল, একটা শৃঙ্খলা বাহিনী আমরা আজ থেকে 1.5 বছর আগে বা তার আগে যেটি দেখেছি সেই জায়গাটায় পুলিশ নেই। সর্বস্তরে পুলিশের মধ্যে চাকরি নিয়ে এখন একটা বিতৃষ্ণ এসে গেছে, সংশয় এসে গেছে। কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে বহু পুলিশ অন্যায়, একদিকে তাদের উপর হামলা হয়েছে, আহত হয়েছেন, নিহত হয়েছেন, অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকে এখনো পর্যন্ত টেনশনে আছে যে কোনো সময় চাকরি না চলে যায়। এই যে গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তাকেও বলা হতো বর্তমান ব্যবস্থার পক্ষের মানুষ, কিন্তু আপনারা দেখলেন যে 2 দিন আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই কারণে চাকরি হারানোর ভয়ে ভীত পুলিশ। এই পুলিশ আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে নেতারা যেভাবে বলে দাঁড়ায় কিংবা এই যে অবৈধ অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হয়ে ঢাকায় আসতে পারে, পুলিশের পক্ষে সম্ভব না। আরো ইতিবাচক দিক আছে, দেখুন সেনাবাহিনী মাঠ থেকে 50% গত 5 নভেম্বর থেকেই উঠে গেছে। 30,000 মাঠে থাকতো সারা বাংলাদেশে, এখন 15,000-এরও কম সেনা, নৌ, বিমান, বিভিন্ন বাহিনী যে মাঠে ছিল। এবং গতকালকে এই যে সীমিত যে বাহিনীটা আছে বাহিরে, গতকালকে নতুন করে আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার জারি হয়েছে। এটি জারি হওয়ার কথা ছিল না, এটা হবে কিনা এমন দ্বিধাদ্বন্দ্ব ছিল, এমন আলাপ আলোচনা ছিল, কারণ সেনাবাহিনী পুরোটা উঠে যাওয়ার কথা। আপনারা শুনেছেন যে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে একতরফা কোনো নির্বাচনে সেনাবাহিনী সহযোগিতা করবে না। সেই জায়গায় সেনাবাহিনী আস্তে আস্তে আসলে উঠে যাবে। কিন্তু গতকালকে অনেক দেন দরবার করে, অনেক রিকোয়েস্ট করে আবারও ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এবং এটি ব্যতিক্রমী। গত 1.5 বছরে প্রায় 2 মাস করে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বাড়ানো হতো, কিন্তু গতকালকে বাড়ানো হয়েছে 3.5 মাসের জন্য, আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। আজকে থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে থাকবে। ধরে নেওয়া হচ্ছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, নির্বাচন হয়ে নির্বাচন পরবর্তী সহিংসতা হবে। সেই সহিংসতা কালেও কমপক্ষে 15 দিন যাতে সেনাবাহিনী মাঠে থাকতে পারে, এই জন্য আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার ঘোষণা করা হয়েছে। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এই যে 3.5 মাস সময়, এর মধ্যে 1 সপ্তাহ পরে ঘটতে পারে, 1 মাস পরে ঘটতে পারে। ভিন্ন ঘটনার আভাস আমরা পাচ্ছি বিভিন্ন ক্ষেত্র থেকে। পুলিশ আছে, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সীমিত সংখ্যক আছে, এবং আজকে যেটি জানা গেল যে
ঢাকা এবং ঢাকার আশপাশে বিজিবি নামানো হয়েছে। এতে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই যে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার মতো তৎপরতা রোধ এবং নিরাপত্তা নিশ্চিতে রাজধানী ও আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আজকে বুধবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীতে 12 প্লাটুন ও ঢাকার আশপাশের জেলায় 2 প্লাটুন সহ মোট 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা